আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে বোর্ড পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর দেখাবো। আশা করি তোমরা লেকচারটি মনোযোগ সহকারে দেখবে। প্রশ্ন ১, কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? এর উত্তর গ্রাফাইট। মনে রাখবে, সকল ধাতব পদার্থই বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু গ্রাফাইট অধাতব পদার্থ হওয়া সত্ত্বেও বিদ্যুৎ সুপরিবাহী, কারণ গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে একক বন্ধন দ্বারা যুক্ত হয়, ফলে প্রত্যেকটি কার্বন পরমাণুতে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন গ্রাফাইট দণ্ডে সঞ্চরণশীল অবস্থায় থাকে বলে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী হয়। ২ নং প্রশ্ন, কোনটি পানিতে দ্রবণীয়? এর উত্তর হলো আয়নিক যৌগের অধিকাংশই পানিতে দ্রবণীয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ইথানল ইত্যাদি। এক্ষেত্রে ইথানল একটি সমযোজী যৌগ। ইথানল পোলার সমযোজী যৌগ হওয়ায় তা পোলার পানিতে দ্রবণীয় হয়। প্রশ্ন ৩, PCl3 অণুতে মুক্তজোড় ইলেকট্রন কতটি? এর উত্তর 10টি অথবা 10 জোড়া। কারণ তোমরা এই চিত্রটিকে লক্ষ্য করো। চিত্রতে দেখা যাচ্ছে ফসফরাসের সাথে 3টি ক্লোরিন পরমাণু একক সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। আমরা জানি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে মোট 5টি ইলেকট্রন রয়েছে। এই 5টি ইলেকট্রনের 3টি ক্লোরিন পরমাণুর সাথে একক সমযোজী বন্ধনে গঠনে ব্যবহৃত হয়েছে, ফলে ফসফরাসের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। আবার ক্লোরিনের প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। এই 7টি ইলেকট্রনের একটি দ্বারা ফসফরাসের সাথে বন্ধন গঠন করেছে, অপর 6টি ইলেকট্রন অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে। সুতরাং এখানে মুক্ত ইলেকট্রন জোড়ের সংখ্যা মোট 10টি, তাই উত্তর হবে 10টি। 4 নং প্রশ্নে বলা হয়েছে ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি? এর উত্তর হলো 3টি। তোমরা লক্ষ্য করো, এখানে ফসফরাস ও ক্লোরিনের পরস্পরের মধ্যে 1টি, 2টি এবং মোট 3টি বন্ধন রয়েছে। তাই এখানে বন্ধন জোড় ইলেকট্রন 3টি, কারণ আমরা জানি একটি বন্ধন গঠন করতে 1 জোড়া ইলেকট্রন প্রয়োজন। তাই এখানে 3টি বন্ধনে 3 জোড়া ইলেকট্রন রয়েছে, তাই উত্তর হবে 3। পরের প্রশ্নে 5 নং প্রশ্নে বলা হয়েছে PCl5 অণুতে মুক্তজোড় ইলেকট্রন কতটি? ঠিক একইভাবে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে যে 5টি ইলেকট্রন ছিল, এই 5টি ইলেকট্রনই বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে, ফলে ফসফরাসের আর কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। অন্যদিকে আমরা জানি প্রত্যেকটি ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, তাই এক্ষেত্রে মোট মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হবে 15টি। 6 নং প্রশ্নে বলা হয়েছে PCl5 অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি? আমরা দেখতে পাচ্ছি মোট 5টি বন্ধন রয়েছে, তাই বন্ধন জোড় ইলেকট্রন 5টি। প্রশ্ন 7, পানি অণুতে মুক্তজোড় ইলেকট্রন কতটি? উত্তর 2টি। তোমরা লক্ষ্য করো, এখানে একটি পানির অণু চিত্র দেখানো হয়েছে। এই অণুতে কেন্দ্রীয় অক্সিজেন পরমাণু 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন দেখানো হয়েছে, কারণ আমরা জানি অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে 6টি। তার মধ্যে 2টি ইলেকট্রন দ্বারা সে হাইড্রোজেনের সাথে 2টি একক সমযোজী বন্ধন গঠন করেছে, ফলে তার সর্বশেষ শক্তি স্তরে আর ইলেকট্রন থাকে 4টি। এই 4টি 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন হিসেবে অবস্থান করে। এ কারণে অক্সিজেনের মোট মুক্তজোড় ইলেকট্রন 2।
কিন্তু হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে যা তা বন্ধন গঠনের ক্ষেত্রে ব্যবহার করেছে, তাই হাইড্রোজেনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। এ কারণে সম্পূর্ণ যৌগে মোট মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা 2। 8 নং প্রশ্নে বলা হয়েছে পানি অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কতটি? আমরা জানি একটি অণুতে যতটি বন্ধন থাকে ততটি বন্ধনজোড় ইলেকট্রন থাকে। এক্ষেত্রে বন্ধন রয়েছে 2টি, অর্থাৎ অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধন গঠন করেছে, তাই এখানে বন্ধনজোড় ইলেকট্রন 2টি। প্রশ্ন 9, অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন কতটি? অ্যামোনিয়া অণুর সংকেত NH3, অর্থাৎ আমরা আগেই পড়েছি হাইড্রোজেনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, কিন্তু নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে মোট 5টি ইলেকট্রন রয়েছে, তার মধ্যে 3টি হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে, ফলে 3টি একক সমযোজী বন্ধন অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন একক সমযোজী বন্ধন গঠিত হয়েছে। 3টি ইলেকট্রন ব্যয় হওয়ার পর অর্থাৎ বন্ধন গঠনের পর নাইট্রোজেনের আর অবশিষ্ট ইলেকট্রন থাকে 2টি। এই 2টি ইলেকট্রন একজোড়া মুক্তজোড় ইলেকট্রন হিসেবে দেখানো হয়েছে। সুতরাং সম্পূর্ণ যৌগটিতে মোট মুক্তজোড় ইলেকট্রন রয়েছে 1টি। 10 নং প্রশ্ন, অ্যামোনিয়া অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কতটি? এর উত্তর হলো অ্যামোনিয়া অণুতে বন্ধনজোড় ইলেকট্রন 3টি। আমরা বলেছি যতটি বন্ধন থাকবে ঠিক অতটি বন্ধনজোড় ইলেকট্রন থাকবে, কারণ একটি বন্ধন গঠন করতে এক জোড়া ইলেকট্রন প্রয়োজন। সুতরাং অ্যামোনিয়া অণুতে মোট 3টি একক বন্ধন থাকায় বন্ধনজোড় ইলেকট্রন রয়েছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অর্থাৎ মোট 3টি। 11 নং প্রশ্নে বলা হয়েছে সালফার ট্রাইঅক্সাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন কতটি? তোমরা লক্ষ্য করো সালফার ট্রাইঅক্সাইডের একটি চিত্র দেখানো হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সালফারের মোট ইলেকট্রন 16টি, তার মধ্যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 6টি। এই 6টি ইলেকট্রন 6টি বন্ধন গঠনের জন্য ব্যয় হয়েছে, ফলে সালফারের আর কোনো অবশিষ্ট ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে নেই। কিন্তু আমরা জানি অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরেও 6টি করে ইলেকট্রন রয়েছে, কিন্তু এক্ষেত্রে অক্সিজেন পরমাণু বন্ধন গঠনের জন্য 2টি ইলেকট্রন ব্যয় করেছে, ফলে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন অবশিষ্ট রয়েছে 4টি, অর্থাৎ প্রত্যেকটি অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 2 জোড় মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, ফলে এই অণুতে মোট মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হবে 6টি। প্রশ্ন 12, SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কতটি? এক্ষেত্রে সালফার একটি পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের 6টি ইলেকট্রন অপর 3টি অক্সিজেনের সাথে শেয়ারের মাধ্যমে 2টি করে মোট 6টি বন্ধন গঠন করেছে। যেহেতু এই যৌগটিতে মোট বন্ধন সংখ্যা 6টি, তাই বন্ধনজোড় ইলেকট্রনের সংখ্যাও 6টি হবে। 13 নং প্রশ্ন, সালফার ডাইঅক্সাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন কতটি? এর উত্তর 5টি। তোমরা লক্ষ্য করো এটি সালফার ডাইঅক্সাইডের একটি চিত্র। এই সালফার ডাইঅক্সাইড অণুতে কেন্দ্রীয় পরমাণু সালফারের সর্বশেষ শক্তি স্তরে যে 6টি ইলেকট্রন ছিল তার মধ্যে 4টি 2টি অক্সিজেনের সাথে বন্ধন গঠনে ব্যয় হয়েছে, আর থাকে 2টি, অর্থাৎ এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন অবশিষ্ট থাকে। অন্যদিকে প্রত্যেকটি অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রনের মধ্যে 2টি দ্বারা সালফারের সাথে বন্ধন গঠন করেছে,
আরও অবশিষ্ট ইলেকট্রনের সংখ্যা 4টি, অর্থাৎ 2 জোড় মুক্ত ইলেকট্রন রয়েছে। তাহলে এই যৌগে মোট মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা 1, 2, 3, 4, 5, অর্থাৎ মুক্ত জোড় 5টি। একইভাবে 14 নং প্রশ্নে সালফার ডাইঅক্সাইড অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি? আমরা বলেছি একটি যৌগে যতটি বন্ধন, বন্ধন জোড় ইলেকট্রনও ঠিক ততটি থাকবে। সুতরাং সালফার ডাইঅক্সাইডে মোট বন্ধন সংখ্যা 4টি হওয়ায় বন্ধন জোড় ইলেকট্রনও হবে 4টি। কার্বন ডাই অক্সাইড 15 নং প্রশ্নে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? লক্ষ্য করো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন 4টি, সেই 4টি বন্ধন গঠনে ব্যয় করেছে। অর্থাৎ কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। অর্থাৎ এই যৌগে কার্বনের মুক্ত জোড় ইলেকট্রন 0, কিন্তু প্রত্যেকটি অক্সিজেন পরমাণুর একই কারণে 4টি করে ইলেকট্রন অবশিষ্ট থাকে, অর্থাৎ 2 জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। অতএব মোট মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা হয় 4। সুতরাং আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড অণুতে মোট মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা 4। 17 নং প্রশ্ন, কোন মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? কার্বন, ফসফরাস এবং সালফার দেখানো হয়েছে। এছাড়াও আরো কিছু মৌল রয়েছে, সুতরাং আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আজ কার্বন নিয়ে আলোচনা করি। কার্বন হচ্ছে একটি পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল, অর্থাৎ এর দুটি যোজনী রয়েছে, একটি 2, অপরটি 4। যখন কার্বন মনোঅক্সাইড গঠিত হয় তখন কার্বনের যোজনী 2 হয়। যখন মিথেন বা যে কোনো হাইড্রোকার্বন গঠিত হয় তখন কার্বনের যোজনী 4 হয়। অপরদিকে ফসফরাস মৌলেরও দুটি যোজনী রয়েছে, একটি হচ্ছে 3 এবং অপরটি হচ্ছে 5। একইভাবে সালফার মৌলেরও 3টি যোজনী রয়েছে, একটি হলো 2, অপরটি 4 এবং তৃতীয়টি 6। সুতরাং আমরা বলতে পারি কার্বন, ফসফরাস এবং সালফার মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। 18 নং প্রশ্ন, lead 2 অক্সাইড এর সঠিক সংকেত কোনটি? উত্তর PbO। মনে রাখবে lead যখন এখানে ব্র্যাকেটের মধ্যে 2 ব্যবহার করা হবে, রোমান সংখ্যার 2 ব্যবহার করা হবে, তার মানে বুঝতে হবে এই যৌগে যে অর্থাৎ lead যে যৌগটি গঠন করবে সেই যৌগে lead-এর যোজনী হবে 2। যেহেতু lead-এর যোজনী 2 আর অক্সিজেনের যোজনী 2, দুইটির যোজনীই সমান, তাই সংকেত হবে PbO। কারণ যোজনী সমান হলে তা লিখতে হয় না। প্রশ্ন 19, আয়রন 3 অক্সাইডের সঠিক সংকেত কোনটি? অর্থাৎ আয়রনের অক্সাইড যে যৌগে আয়রন মানে ফেরাম বা Fe এবং অক্সিজেন থাকবে, তবে এক্ষেত্রে বলা হয়েছে আয়রনের যোজনী 3 হতে হবে, আর আমরা জানি অক্সিজেনের একটি যোজনী, তা হচ্ছে 2। সুতরাং সংকেত হবে Fe2O3, অর্থাৎ অক্সিজেনের যোজনী আয়রনের কাছে এসেছে আর আয়রনের যোজনী 3 অক্সিজেনের কাছে গিয়েছে। প্রশ্ন 20, আয়রন 2 অক্সাইডের সঠিক সংকেত কোনটি? আমরা জানি আয়রন দুটি যোজনী প্রদর্শন করে, একটি 2, একটি 3। প্রথম যৌগটিতে অর্থাৎ 19 নং প্রশ্নে আমরা আয়রনের যোজনী 3 দেখেছি। এবার 20 নং প্রশ্নে আয়রনের যোজনী 2 দেখব। আমরা বলেছিলাম যেহেতু আয়রনের যোজনী 2, তাই এক্ষেত্রে কি হবে? আয়রন FeO হবে, কারণ এক্ষেত্রে আয়রনের যোজনীও 2, অক্সিজেনের যোজনীও 2, উভয় যোজনী সমান হওয়ার কারণে আমাদের কিছুই লিখতে হয়নি। প্রশ্ন 21, নিচের কোন যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা সমান? এর উত্তর CAS।
এর কারণ হচ্ছে যখন এই যৌগটি গঠিত হয় তখন ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা হয় 18টি, কারণ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। অন্যদিকে সালফারের পারমাণবিক সংখ্যা 16। সুতরাং এই সালফার দুটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হয় 18। অর্থাৎ এক্ষেত্রে উভয় মৌলের ইলেকট্রন সংখ্যা হয় 18। সুতরাং আমরা বলতে পারি ক্যাটায়ন এবং অ্যানায়ন অবস্থায় এদের ইলেকট্রন সংখ্যা সমান। 22 নং প্রশ্নে একইভাবে বলা হয়েছে নিচের কোন যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা সমান। এর পরিবর্তে উত্তর এটিও হতে পারে, কারণ পটাশিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে তার মোট ইলেকট্রন হয় 18টি, অপরদিকে ক্লোরিন যখন ওই ইলেকট্রনটি গ্রহণ করে তার মোট ইলেকট্রনও হয় 18টি। সুতরাং আমরা বলতে পারি এই যৌগতে দুটি যে মৌল রয়েছে তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা সমান হয়। 23 নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোন যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা সমান। আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড অপশনে থাকলে সেটিকে টিক মার্ক দিব, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও ক্যাটায়ন ও অ্যানায়ন সমান সংখ্যক ইলেকট্রন ধারণ করে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ম্যাগনেসিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 12। এটি ধাতু হয় দুটি ইলেকট্রন ত্যাগ করে, ফলে তার মোট ইলেকট্রন সংখ্যা হয় 10। অপরদিকে অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 8। যখন সে দুটি ইলেকট্রন গ্রহণ করে তখন তার ইলেকট্রন সংখ্যা হয় 10। সুতরাং ক্যাটায়ন এবং অ্যানায়ন অবস্থায় উভয় মৌলের ইলেকট্রন সংখ্যা সমান হয়। ঠিক একইভাবে 24 নং প্রশ্নেও আমরা দেখতে পাচ্ছি যে কোন যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা সমান। এক্ষেত্রে আমরা NaF অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড যৌগটি থাকলে সেটাকে টিক মার্ক দিব, কারণ সোডিয়াম ফ্লোরাইডে ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা সমান হয়। তোমরা লক্ষ্য করলে দেখবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটি একটি ইলেকট্রন সহজেই ত্যাগ করে, ফলে মোট ইলেকট্রন সংখ্যা হয় 10টি। অপরদিকে আয়রন ফ্লোরিনের মোট ইলেকট্রন সংখ্যা 9টি। যখন তা একটি ইলেকট্রন সোডিয়ামের কাছ থেকে গ্রহণ করে তখন মোট ইলেকট্রন সংখ্যা হয় 10টি। এ কারণে এই যৌগটিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা সমান হয়। 25 নং প্রশ্নে বলা হয়েছে কোনটি বিদ্যুৎ পরিবহন করে না। এর উত্তর হচ্ছে হীরা বা হীরক। তোমরা মনে রাখবে গ্রাফাইট যেমন কার্বন দ্বারা তৈরি, হীরকও একইভাবে কার্বন দ্বারাই তৈরি। তবে এক্ষেত্রে হীরকের গঠনে প্রতিটি কার্বন পরমাণু অপর 4টি কার্বন পরমাণুর সাথে একক সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, ফলে কার্বন পরমাণুতে আর কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এ কারণে হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না। 26 নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান। উত্তর নাইট্রোজেন। এই মৌল দুটি হচ্ছে নাইট্রোজেন। তাদের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে 5টি করে, তার মধ্যে 3টি করে শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করে এবং 3টি একক সমযোজী বন্ধন গঠন করে, ফলে তাদের পরস্পরের মধ্যে ত্রিবন্ধন গঠিত হয় এবং প্রত্যেক নাইট্রোজেনের ওপর তখন একটি করে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। প্রশ্ন 27 নিচের কোনটিতে দ্বিবন্ধন বিদ্যমান। উত্তর অক্সিজেন। কারণ অক্সিজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে 6টি ইলেকট্রন রয়েছে, এই 6টি ইলেকট্রনের 2টি ইলেকট্রন উভয় পরমাণু মোট 4টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরকম দ্বিবন্ধন গঠন করে, ফলে তাদের প্রত্যেকের মুক্ত জোড় ইলেকট্রন থাকে 2টি করে। অতএব আমরা বলতে পারি অক্সিজেন অণুর মধ্যে দ্বিবন্ধন রয়েছে। 28 নং প্রশ্ন নিচের কোনটিতে একক বন্ধন বিদ্যমান। এর উত্তরে হতে পারে হাইড্রোজেন, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন ইত্যাদি। কারণ তোমরা লক্ষ্য করো হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে, ফলে দুটি
হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একক বন্ধন গঠন করে। একইভাবে এক্ষেত্রে ফ্লোরিন বা ক্লোরিন বা আয়োডিন প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন রয়েছে 7টি। এই 7টি ইলেকট্রনের মধ্যে 6টি ইলেকট্রন মুক্ত জোড় হিসেবে থাকে এবং একটি ইলেকট্রন অপর মৌলের আরেকটি ইলেকট্রনের সাহায্যে শেয়ারের মাধ্যমে একক সমযোজী বন্ধন গঠন করে। ফলে আমরা বলতে পারি যে হাইড্রোজেন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন ইত্যাদি মৌলগুলোতে একক বন্ধন বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই লেকচারটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এই লেকচারটি বারবার দেখবে এবং ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। তাহলে পরীক্ষায় এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঠিকভাবে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।